বেগম জিয়ার টিউমার ধরা পড়েছে, করা হয়েছে বায়োপসি, জানালেন চিকিৎসক। শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান মির্জা ফখরুলের। ক্ষোভ ঝাড়লেন গণমাধ্যমের ওপর। মানবতা বিরোধী অপরাধে জামায়াতের বিরুদ্ধে তদন্ত শেষ হলেও রিপোর্ট পড়ে আছে 7 বছর ধরে। আইনি বাধা না থাকলেও শাস্তির বিষয় নিয়ে অনিশ্চয়তা। আবারও বাংলাদেশ বিমানের দুবাই ফেরত ফ্লাইটে মিলল স্বর্ণ। কার্গো হলের ফ্লোর থেকে বের করে আনা হয় 8 কোটি টাকার 104টি বার। এবারও আটক নেই কেউ। আদি বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধারে উচ্ছেদ অভিযান। একমাত্র এক্সক্যাভেটর নষ্ট থাকায় হাতুড়ি দিয়ে চলে কাজ। নিষিদ্ধ পলিথিন কারখানার দখলে অস্তিত্ব সংকটে দুই পার। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার টিউমার ধরা পড়ায় বায়োপসি করা হয়েছে। অন্তত 3 সপ্তাহ সময় লাগতে পারে বায়োপসি পরীক্ষার ফল পেতে। সোমবার বিকেলে গুলশানের সংবাদ সম্মেলনে কথা জানান তার চিকিৎসক ডাক্তার AZM জাহিদ। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান। উন্নত চিকিৎসার জন্য দ্রুত বেগম জিয়াকে বিদেশে নেয়ার আবারও দাবি জানান তিনি। দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। সোমবার সকাল থেকে হঠাৎই বিভিন্ন মাধ্যমে আসতে থাকে এমন খবর। এরই মধ্যে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রীর দেশে আসায় সেই গুঞ্জন আরও দানা বাঁধে। এরই প্রেক্ষিতে বিকেলে দলটির গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করা হয়। বেগম জিয়ার শারীরিক অবস্থার বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে যোগ দেন তার চিকিৎসক ডাক্তার ZM জাহিদ। তিনি জানান, জ্বর নিয়ে 12 অক্টোবর হাসপাতালে ভর্তি হলে বেগম জিয়ার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করানো হয়। ধরা পড়ে তার শরীরে ছোট্ট একটি টিউমার। সিদ্ধান্ত নেওয়া হয় দ্রুত অপারেশনের। পরে তা বায়োপসি পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্ট পেলেই পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে তার শারীরিক অবস্থা সম্পর্কে। বায়োপসি করার জন্যই ওনাকে আজকে ওটিতে নেওয়া হয়েছে, যেটি নিয়ে আমাদের সবারই জানার আগ্রহ রয়েছে বা উৎকণ্ঠা রয়েছে। বায়োপসি একটা ডায়াগনস্টিক প্রসেসের একটা পার্ট, এবং এই প্রসেসটার পরবর্তী চিকিৎসা কি হবে সেই পরীক্ষার উপর বেস করে পরবর্তী চিকিৎসা ওনার নির্ধারিত হবে এবং রেজাল্টের উপর বেস করে। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান। আপনারা নিশ্চিত থাকুন যে আমাদের দেশেতে বেগম খালেদা জিয়া এখন একদম সুস্থ আছেন। এত দায়িত্ব জ্ঞানহীন মিডিয়া কেন হবে ভাই? ওয়াই? দে মাস্ট কনফার্ম। জিজ্ঞেস করতে হবে, যারা কাজ করছেন, যারা আছেন, আমাদেরকে জিজ্ঞেস করবে, ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করবে। আরে একটা বলে দিলেই হয়ে গেল। কি সমস্যাটা হয় এখানে যে আপনার এগুলো বলতে গিয়ে তিলকে তাল করে ফেলা হয়। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে আবারও বিদেশ নেয়ার সুযোগ দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। সাবেক প্রধানমন্ত্রী সাধারণ মানুষের তো চিকিৎসার পাওয়ার অধিকার আছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের দল হিসেবে জামায়াতের বিরুদ্ধে তদন্ত শেষ হলেও 7 বছর ধরে রিপোর্ট পড়ে আছে রাষ্ট্রপক্ষের আইনজীবীর অফিসে। এ অবস্থায় আবারও জামায়াতকে বিচারের মুখোমুখি করার দাবি জানালো তদন্ত সংস্থা। সোমবার মানবতা বিরোধী অপরাধের মামলায় 12 জনের তদন্ত রিপোর্ট চূড়ান্ত হওয়া নিয়ে ব্রিফিংয়ে এ দাবি জানান তারা। মানবতাবিরোধী অপরাধের মামলার বেশ কয়েকটি রায়ে জামায়াত ইসলামীকে অপরাধী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দল হিসেবে জামায়াতের বিচারের জন্য তদন্ত প্রতিবেদনও দাখিল করেছে তদন্ত সংস্থা, কিন্তু 7 বছর ধরে প্রতিবেদনটি পড়ে আছে প্রসিকিউশন বিভাগে। আইনি জটিলতায় প্রতিবেদনটি আর ট্রাইব্যুনালে দাখিল হয়নি। প্রসিকিউশন বলছে, দলের বিচারে আইনি বাধা না থাকলেও শাস্তি কি হবে এ বিষয়টি বলা নেই, কিন্তু তদন্ত সংস্থার দাবি দ্রুত জামায়াতকে বিচারের মুখোমুখি করা হোক। এই বিচার, জামায়াতে ইসলামের বিচারটি এই মানবতা বিরোধী অপরাধের বা আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বিচারের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, ধর্মান্ধতা সুযোগে অনেক এরকম ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। সমূল উৎপাটন করতে গেলে জামাতের স্বরূপ উদ্ঘাটন করার জন্য এই বিচারটি প্রকাশ্য কোর্টে এই বিচারটি হওয়া উচিত বলে আমি মনে করি। এদিকে গতি নেই মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্তদের আপিল নিষ্পত্তির। আইনমন্ত্রী জানালেন, আপিল বিভাগে ঝুলে থাকা মামলাগুলো দ্রুত সুরাহার উদ্যোগ নেবেন তিনি। যেই আপিলগুলি আপনার
আপিল বিভাগে আছে, সেই আপিলগুলি যাতে তাড়াতাড়ি শুনানি হয় এটাকে ত্বরান্বিত করার ব্যবস্থা নেব। সোমবার সাতক্ষীরা ও কুড়িগ্রামের 12 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনের অভিযোগের প্রাথমিক প্রমাণ মিলেছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এশীয় অঞ্চলে ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতা দূর করতে সব দেশকেই একসঙ্গে কাজ করতে হবে। সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। সাক্ষাৎ শেষে প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রনীতি তুলে ধরেন। এ সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের মানোন্নয়নে পাকিস্তান আগ্রহী বলে প্রধানমন্ত্রীকে জানান পাকিস্তানের দূত। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বার্তা সম্বলিত একটি চিঠি শেখ হাসিনার হাতে তুলে দেন হাই কমিশনার। 20 দিনের ব্যবধানে আবারও বাংলাদেশ বিমানের দুবাই ফেরত ফ্লাইট থেকে উদ্ধার করা হলো স্বর্ণ। বিমানের কার্গো হোলের ফ্লোর থেকে বের করে আনা হয় 8 কোটি টাকা মূল্যের 104 পিস স্বর্ণের বার। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। শুল্ক ফাঁকি দিয়ে আনা এর স্বর্ণ সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছে বলে ধারণা করছেন কাস্টমস গোয়েন্দারা। তল্লাশিতে কার্গো হোলের মাঝখানের দরজার বাম পাশের মেঝেতে অভিনব কৌশলে লুকানো, বেল্ট বাঁধা ও স্কচটেপ মোড়ানো 104 পিস স্বর্ণের বার পাওয়া যায়। তবে এবারও কাউকে গ্রেফতার করা যায়নি। কার্গো যারা হ্যান্ডলিং করে তারা ওঠার আগেই আমাদের অফিসাররা সেখানে প্রবেশ করে। তো এটা করতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে, গিয়ে ওখানে এগুলো পাই। বারবার এমন স্বর্ণ আটকের পর মূল হোতারা কেন রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শুল্ক গোয়েন্দা বলছে, চালান আটকের পর মামলা দায়ের করা পর্যন্ত দায়িত্ব তাদের। কারোর কাছে পাওয়া যায় না, কেউ ছিল না, কাউকে আমরা গ্রেপ্তার করতে পারি নাই। আমরা পুলিশে মামলা করব। মামলা করলে ওখানে কারা দায়িত্বে ছিল, কার্গো হ্যান্ডলিং করার দায়িত্বে কারা ছিল, সে তালিকা পুলিশ নেবে, পুলিশ নিয়ে ব্যবস্থা নেবে। 2019-20 অর্থ বছরে 180 কেজি, 2020-21 অর্থ বছরে 178 কেজি স্বর্ণ উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। 17 মাস ধরে সন্তানকে আটকে রেখেছে বাবা। নির্যাতন করে পাগল বলে মাকেও বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে পরিকল্পনা প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে। তাই সন্তানকে ফিরে পেতে মা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। শুনানি শেষে শিশুটিকে নিয়ে তার বাবার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গত বছরের 8 ফেব্রুয়ারি থেকে 5 বছরের শিশু ইসফির আনাহিতাকে কাছে পাননি মা। এ কদিন শুধু ভিডিও কলে কথা বলার সুযোগ হয়েছে, তাও আদালত থেকে অনুমতি পাওয়ার পর। মায়ের অভিযোগ, 6 বছরের সংসারে শ্বশুরবাড়ির অকথ্য নির্যাতন সহ্য করতে হয়েছে তাকে। পাগল বলে বের করে দেওয়া হয় বাড়ি থেকে। ভিডিও কলে কথা বলার সুযোগ দিলেও সন্তানকে পরিচয় করে দেওয়া হতো খালা হিসেবে। শারীরিক মানসিক নির্যাতন, আমাকে প্রতিনিয়ত সবার কাছে অপদস্থ করা হতো, আমাকে পাগল বলা হতো। এমনকি বাচ্চাও পর্যন্ত ধরে রেখেছে, বাচ্চাকে দিয়ে পর্যন্ত বলিয়েছে তোমার মাকে পাগল ডাকো। তার অভিযোগ, স্বামীর পরিবার প্রভাবশালী হওয়ায় ভয়ভীতি দেখানোর কারণে আইনের আশ্রয় নিতে পারেননি তিনি। মা বাচ্চাকে দেখতে পারবে না, এরকম আসলে কোনো আইন নাই। ও আমার শরীরের একটা অঙ্গ, কেন আমাকে এত খারাপভাবে ডিপ্রাইভ করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে 1.5 বছরেরও বেশি সময়, আমি ঠিক জানি না। বাচ্চা মার কাছে আসবে, এটা তো ওর ন্যায্য অধিকার, তাই না? তাই সন্তানকে কাছে পেতে হাইকোর্টের দ্বারস্থ হলেন মা। শুনানি শেষে রুল জারি করেন আদালত। নিষেধাজ্ঞা দেয়া হয়েছে শিশু ইসফিরকে নিয়ে বাবার বিদেশ যাত্রার। নর্মালি আমরা দেখি হাইকোর্ট ডিভিশনে হাজব্যান্ড আসে, কিন্তু এখানে দেখলাম আনফরচুনেট মাদার, মাকে আসতে হলো। তো এটা একটা গ্রেট ইনজাস্টিস। ভুক্তভোগীর স্বামীর নাম মুশফেক আলম সৈকত, শ্বশুর পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। যদিও এ বিষয়ে প্রতিমন্ত্রীর পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আদি বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধারে রাজধানীর কামরাঙ্গীর চরে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান শুরু হতে না হতেই বন্ধ হয়ে যায় এক্সক্যাভেটর। এরপর কোনো রকমে হাতুড়ি দিয়ে চলে কাজ। এদিকে জরিপ না করেই উচ্ছেদের অভিযোগ করেছেন ভবন মালিকরা। তবে অভিযোগ অস্বীকার করেছে বিআইডব্লিউটিএ। নদীর জায়গা দখলের পর গড়ে তোলা এসব স্থাপনা দেখে বোঝার উপায় নেই এখানেই প্রবাহমান ছিল বুড়িগঙ্গার আদি চ্যানেল।
রাজধানীর কামরাঙ্গীর চরের মাহাদীনগরে সোমবার দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ। তবে ভবন ভাঙার কাজ শুরু হতে না হতেই বিকল হয়ে যায় অভিযানের একমাত্র এক্সকাভেটর। পরে হাতুড়ি দিয়ে থেমে থেমে কিছুক্ষণ চলে উচ্ছেদ অভিযান। এর আগে বুড়িগঙ্গা আদি চ্যানেলের মুখের ভরাট করা অংশের মাটি সরাই বিআইডব্লিউটিএ। তবে অভিযোগ ওঠে জরিপ না করেই উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রতিষ্ঠানটি। অনেকেই এসে নিজেদের বৈধ মালিক দাবি করে বিভিন্ন কাগজপত্র দেখান। আমাদের জায়গা আমাদেরকে না বুঝাই দিয়ে এই যে গোজামিল মাপ কেউ ভোগ করতেছে খালের জায়গা আর কারো মালিকানা জায়গায় খালে চলে যাবে, এটা কি রকম? সিএস রেকর্ড দিচ্ছে সরকার, এসএ দিচ্ছে সরকার, আরএস দিচ্ছে সরকার, এভরিথিং হ্যাজ গিভেন বাই সরকার, তাই না? তাহলে আমরা ওই কাগজ দিয়েই কিনছি, ওই কাগজ দিয়ে খাজনা খারিজ দিছি। এই তো সরকার আমার একর বিল দিছে এবং সরকার আমার থেকে খাজনা নিছে। তো যদি খাজনা নিয়ে থাকে, বিল দিয়ে থাকে, আমার আরএসএ মালিক, সিএসএ মালিক, ওনারা এইটা কিভাবে এই মনে করেন উচ্ছেদ অবৈধ বলে উচ্ছেদ অভিযান চালায়? বড় বড় কোম্পানিগুলি এখনও দাঁড়া রয়েছে, কিন্তু মাঝখান দিয়ে কি খালো হয়? আপনি প্রথম দিয়ে শুরু না করে কিভাবে মাঝখান দিয়ে ভাঙতেছেন? তবে এমন অভিযোগ মানতে নারাজ বিআইডব্লিউটিএ। খাল নদী রাষ্ট্রের সম্পদ, এটা কারণ আমার নামজারি হওয়ার সুযোগ, নামজারি হলো সেটা নাল অ্যান্ড ভয়েড, সেটা সম্পূর্ণ অবৈধ। আমরা হাইকোর্টের নির্দেশে এসেছি অবৈধ স্থাপন উচ্ছেদ করার জন্য একটা তালিকা নিয়ে এসেছি, সেই তালিকা অনুযায়ী আমরা মাইকিং করেছি। আদি বুড়িগঙ্গা চ্যানেলকে আগের রূপে ফিরিয়ে হাতির ঝিলের মতো নান্দনিক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ১৯ বছরেও দেশে বন্ধ হয়নি নিষিদ্ধ পলিথিনের ব্যবহার আর উৎপাদন। এই পলিথিনের প্রভাবে দূষণের শিকার হচ্ছে নদ নদী, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি। বুড়িগঙ্গার অস্তিত্বই বিলীন হয়ে গেছে প্লাস্টিকের ভয়াবহতায়। শুধু তাই নয়, নদীর দুই পাড় এখন অবৈধ প্লাস্টিকের কারখানার দখলে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ অধিদপ্তরের নিষ্ক্রিয়তার সুযোগেই অবৈধ এই পলিথিন ব্যবসা। প্রিন্স আরেফিনের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহ রিপোর্টে বিস্তারিত। ৪০০ বছর আগে বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা ঢাকা, সেই বুড়িগঙ্গা আজ প্রাণহীন, প্লাস্টিক আর পলিথিনের বর্জ্যে। নদীর দুই প্রান্তে গড়ে উঠেছে শত শত প্লাস্টিক কারখানা। সারা দেশ থেকে সংগ্রহ করা পলিথিন আর প্লাস্টিক ধোয়ার কাজে ব্যবহার করা হয় এই বুড়িগঙ্গা। সবাই জানে কারা ধ্বংস করছে এই পরিবেশ, কিন্তু কেউ নাম বলতে চায় না। নদীতে যেটা ধুইতেছে এটা মনে করেন পানিরও দূষিত করতেছে, এটা যে কোনোভাবে এটা বন্ধ করা উচিত। কারখানা তো বহুত আছে, এই দিক দিয়ে কারখানার অভাব নেই। শুধুই নদীর দুই পার নয়, সড়ক থেকে গৃহস্থলীর ময়লা সবখানেই রাজত্ব নিষিদ্ধ পলিথিনের। বুড়িগঙ্গা নদীতে এক সময় লঞ্চ স্টিমার চলাচল করলেও আজ তা রূপকথার গল্প। চলাচল তো এখান দিয়ে আমার গাবতলী যাওয়া যেত, এখানে মানে অনেক মালবাহী নৌকা যেত, ইট বালু সিমেন্ট, এখন আর এগুলা দেখছো না। পানের দোকানের ময়লা, চায়ের পাতি থেকে শুরু করে সব ময়লা এখানেই ফেলা হয়। এটা মোটামুটি এখন নদী না, ডাস্টবিনই হয়ে গেছে। নদী বাঁচাও আন্দোলনের কর্মীরা বলছেন, দেশে প্রতিদিন গড়ে 1,40,00,000 পলিথিন ব্যাগ ব্যবহার করা হচ্ছে, যার অধিকাংশ ফেলা হয় নদীতে। এর প্রভাবেই দূষণের শিকার হচ্ছে নদ নদী আর আবাদি জমি। 7 থেকে 10 ফিট পলিথিনের লেয়ার থাকাতে ঢাকার পানির যে নিচে যাওয়ার কথা, সেটা নদীর ক্ষেত্রে সেভাবে হয় না। বন্ধ একটা জিনিস, নিষিদ্ধ একটা জিনিস, এটা প্রোডাকশনের জন্য হাজার ফ্যাক্টরি আছে আপনিই বলতেছেন। তার মানে আমাদের আইন আছে, আইনি কাঠামো আছে, কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিকের এই ভয়াবহতা রুখতে দায়িত্ব নিতে হবে পরিবেশ অধিদপ্তরকেই। তাদের দায়িত্বহীনতার সুযোগ নিচ্ছে পলিথিন ব্যবসায়ীরা। পরিবেশ অধিদপ্তরের দায়িত্ব হচ্ছে মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট যে টিম আছে তার মাধ্যমে গিয়ে পলিথিনের ব্যবহার রোধ করা, বিক্রয় রোধ করা, উৎপাদন রোধ করা এবং রপ্তানি রোধ করা। পলিথিন ও প্লাস্টিকের ক্ষতির কথা ভেবে আমাদের দেশেও 2002 সাল থেকে প্রথম পলিথিন নিষিদ্ধ করা হয়। প্লাস্টিক বর্জ্যের প্রভাবে তিল তিল করে হত্যা করা বুড়িগঙ্গার শাখা নদী আজ হারিয়েছে তার দিক। ক্ষতি করে প্লাস্টিক আর পলিথিন শুধু নদী নয়, ধ্বংস করছে প্রকৃতির উর্বরতাকে, তেমনি মানবদেহে দীর্ঘমেয়াদী রোগের কারণেই প্লাস্টিক। পরিবেশবিদরা বলছেন, আইনের কঠোরতার পাশাপাশি প্লাস্টিক বন্ধে সচেতন হতে হবে সবাইকে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আগামী 3 মাসের মধ্যেই সুব্যবস্থাপনার মধ্যে আনা হবে দেশের ই-কমার্স খাতকে। গত জুলাই মাস থেকে খাতে বকেয়া পড়া 214 কোটি টাকা ভোক্তাদের ফিরিয়ে দিতে নেওয়া হবে কার্যকর উদ্যোগ। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এমন আশার কথা শোনালেন বাণিজ্যমন্ত্রী। আদালতের রায় পেলে যুবক, ডেস্টিনির মতো প্রতিষ্ঠানগুলোর স্থাবর সম্পত্তি বিক্রি করে গ্রাহকদের ক্ষতিপূরণের কথাও জানান তিনি।
ডুবতে থাকা ই কমার্স খাতকে উদ্ধারে দেরিতে হলেও উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শুরুতে দায় এড়াতে চাইলেও পরে প্রতারণার সঙ্গে জড়িতদের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নীতিমালা সংশোধন সহ কাঠামোগতভাবে এই খাতকে ঠেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ ও উচ্চ আদালতের গঠন করে দেওয়া কমিটি কাজ শুরু করেছে। আলাদা করে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় এবার দ্বিতীয় দফা বৈঠকে আমন্ত্রণ জানানো হয় ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাদের পাশাপাশি প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টাকেও। 2 ঘণ্টাব্যাপী বৈঠকের পর সিদ্ধান্ত আসে আগামী 3 মাসের মধ্যে ভোক্তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে। জুলাই থেকে যারা পেমেন্ট দিয়ে আটকে আছে, যাদের টাকা ফেরত পাচ্ছে না, বিভিন্ন কারণে ফ্রিজ করা হয়েছে বা যাই হোক, সেটা ক্লিয়ার করে তারা যেন পায়, সেই লক্ষ্যেও তারা কাজ করবে। শুধু ডিজিটাল কমার্স খাতের প্রতারণা নয়, যুবক ডেস্টিনির মতো প্রতিষ্ঠানগুলো নিয়েও সরকার ভাবছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। ডেস্টিনি এদের কিন্তু স্থাবর সম্পত্তি আছে, যা MLM কোম্পানি তাদের জমি ছিল, এটা ছিল, স্থাবর সম্পত্তিগুলো কিন্তু তারা নিয়ে যেতে পারেনি। সেইটার দামটা যদি পাওয়া যায় এবং আদালত যদি নির্দেশ দেয় যে এইটাকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রপোর্শন করে, যেমন 2000 কোটি টাকা বাজারে দেয় না, যদি পাওয়া গেল 1000 কোটি টাকা, সেইভাবে দেওয়া যেতে পারে। আইসিটি মন্ত্রণালয় থেকে সব ব্যবসায়ীর জন্য একটি ইউনিক কোড নম্বর দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয় বৈঠকে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনতে প্রথম ধাপে তথ্য সংগ্রহ শুরু করেছে জেলা শিক্ষা অফিস। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইতোমধ্যে মাধ্যমিক পর্যায়ে প্রায় 7 লাখ ছাত্রছাত্রীর তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। এদিকে টিকা দেওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান খোঁজা হচ্ছে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা। ফেরদৌস লিপি রিপোর্ট। মহামারী করোনা প্রকোপ কমে আসলেও কড়াকড়ি স্বাস্থ্যবিধির মধ্য দিয়ে গেল 2 মাস ধরে সশরীরে ক্লাস করছে স্কুল পর্যায়ে শিক্ষার্থীরা। এরই মধ্যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এই পর্যায়ে শিক্ষার্থীদের সরকার পরীক্ষামূলক টিকা দেওয়া শুরু করেছে। এই কার্যক্রমে চট্টগ্রামেও চলছে স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার নানা প্রস্তুতি। তথ্য সংগ্রহ করা হচ্ছে জেলা ও উপজেলা পর্যায়ে শিশু কিশোরদের, যা 27 অক্টোবরের মধ্যে অধিদপ্তরে পাঠানো হবে। 17 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর, তারপরে যেমন তার শ্রেণী, আমাদের বিদ্যালয়ের ইআইএন নাম্বার, একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটটা পূরণ করে আমরা সেখানে থানা শিক্ষা অফিসকে দেব। আমার সম্পূর্ণ তথ্য এখন লোড করা শেষ, প্রিন্ট করা শেষ, শুধুমাত্র আমি ইনপুট দেব। টিকা প্রয়োগে শিক্ষার্থীদের হাসপাতালে আনা হবে না, এর পরিবর্তে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা ভিন্ন কোনো কেন্দ্র নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা। ফাইজার টিকা দেওয়ার জন্য যে টেম্পারেচার একটা বড় ফ্যাক্টর, সেই জন্য আমরা শীতাতপ নিয়ন্ত্রিত যে ফ্যাসিলিটিস আছে এরকম শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা চুজ করছি। সুরক্ষা নিশ্চিতে এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেন অভিভাবক ও শিক্ষার্থীরাও। বাচ্চারা এটা টিকা যখন দিবে তখন অবশ্যই সুরক্ষাটা হবে, নিশ্চিত হবে। গার্জিয়ানরা আমরা সবাই টিকা নিচ্ছি, এখন বাচ্চারা টিকা নিলে নিশ্চিত থাকবো আর কি, বাচ্চাদের কোনো করোনা হবে না। শিক্ষার্থীদের যে পুরোপুরি সুরক্ষার ব্যবস্থাটা আছে সেটা করতে হলে কিন্তু টিকার কোনো বিকল্প নাই। জেলায় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 730টি। এর মধ্যে স্কুল 682টি, স্কুল অ্যান্ড কলেজ 48টি, শুধু কলেজ 104টি এবং মাদ্রাসা রয়েছে 314টি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নিশ্চিত মৃত্যু জেনেও অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ যাত্রা কোনোভাবেই থামছে না। ইতালি যাওয়ার সময় লিবিয়ান পুলিশের হাতে আটক মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জের 86 যুবক জেলে রয়েছে 5 মাস ধরে। ভিটেমাটি বিক্রি করে স্বজনরা দালালদের হাতে লাখ লাখ টাকা তুলে দিলেও মেলেনি মুক্তি। জেলা প্রশাসকের আশ্বাস, আটক যুবকদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হবে। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। মাদারীপুরের রাজৈর উপজেলার নারায়ণপুর গ্রামের মজিবর শেখ ও রাহাতুন বেগম দম্পতি লিবিয়ায় আটক ছেলে ইয়াসিন কবে দেশে ফিরে আসবে সেই আশায় বুক বেঁধে আছেন তারা। খালি কইতেছে আজ ছাড়াই কাল ছাড়াই, এইভাবে দালালে কইতে কইতে এই পর্যন্ত আনছে। তো ছেলের অবস্থাই তো খারাপ। 7.5 লাখ ঘন্টা লিবিয়া নেওয়ার পরে ওরে জেলে দিয়েছে, আমরা জানি না, ওর বাসার থেকে ধরা খাইছে। দালালের সাথে আমরা যোগাযোগ করি, অনেক সময় ফোন ধরে না।
শুধু ইয়াসিন নয়, তার সাথে গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের বামনডাঙ্গার ইসরাফিল মুন্সি, নাজমুল শেখ, আনোয়ার মুন্সি সহ ৮৬ বাংলাদেশি ৫ মাস যাবৎ আটক আছে লিবিয়ার জেলে। তাদের ফিরে পেতে স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে কোনো সাড়া পায়নি পরিবারগুলো। কাজ ছাড়াইতে 5 মাস গত হয়ে গেছে, ছেলেরা মৃত্যু সজাল লড়তেছে জেলের মধ্যে। যাই ছাড়াই কাজ ছাড়াই এই ছেলে ছাড়াই দেয় না বাবা। স্বজনরা জানান, দালাল চক্রের সক্রিয় সদস্য নূরপুর গ্রামের রবি দারিয়ার ছেলে সজীব ও বামনডাঙ্গার ইউনুস খানের ছেলে নাসির ইতালিনিয়ার কথা বলে প্রত্যেক পরিবারের কাছ থেকে ৭.৫ লাখ করে টাকা নেয়। লিবিয়া যাবার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর হাতে আটক হয় ৮৬ যুবক। এরপর তাদের মুক্তির জন্য আবারও নেওয়া হয় ৪ লাখ টাকা করে, কিন্তু যুবকদের মুক্তি মেলেনি। দালালদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যাতে এমন কোনো ঘটনা আর যাতে দ্বিতীয়বার তারা না ঘটাইতে পারে। ৮৩ জন লোক গেছে, ঠিক আছে, ওরা ৮৩ জন লোকের ভিতরে ৩টা লোক মারা গেছে ওইখানে। অবশ্য জেলা প্রশাসন আশ্বাস দেয়, আটক যুবকদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হবে। আত্মীয় স্বজন এসেছিলেন, আমার কাছে একটা আবেদন করেছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য, তো আমরা এটা সরকারের কাছে আমরা পাঠিয়ে দিব। জেলে আটক থাকা অবস্থায় সেলিম মোল্লা নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা। সময় সংবাদ, মাদারীপুর। সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সম্প্রীতি ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। আমি মনে করি হাতে প্ল্যাকার্ড আর ব্যানার নিয়ে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সংহতি জানাতে সমাবেশে যোগ দেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশিদের প্রাণকেন্দ্র শহরের লিটল বাংলাদেশ এলাকার মুক্তি চত্বরে এ সমাবেশের আয়োজন করে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখা। এ সময় বক্তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী এবং তাদের গডফাদারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই ইকবালের পেছনে যারা রয়েছে, তাদের যারা নাটের গুরু রয়েছে, তাদেরকে খুঁজে বের করতে হবে এবং বাংলাদেশের সরকারকে এটা স্ট্যাবলিশ করতে হবে যে বাংলাদেশ সব ধর্মের, সব জাতির, সব বর্ণের এবং সব ভাষার মানুষের দেশ। সমাবেশে অংশগ্রহণকারীরা যে কোনো মূল্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে থাকার অঙ্গীকার করেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে কানাডার মন্ট্রিয়লে বিক্ষোভ সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় রোববার দুপুরে মন্ট্রিয়লে বিক্ষোভ শেষে একটি পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান বক্তারা। কানাডা থেকে শরীফ ইকবাল চৌধুরীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে স্থানীয় সময় রোববার দুপুরে বিক্ষোভ মিছিলের আয়োজন করে কয়েকটি প্রবাসী সংগঠন। দেশটিতে বসবাসরত কয়েকশো প্রবাসী বাংলাদেশি সমাবেশে অংশ নেয়। বাংলাদেশ ও কানাডার জাতীয় পতাকা এবং ব্যানার প্ল্যাকার্ড হাতে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলটি মন্ট্রিয়লের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একটি পার্কে জড়ো হন আন্দোলনকারীরা। সাম্প্রদায়িক সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। Trudeau, if you're listening to this, I hope you can help us. Because if you tell us that you are listening to us and you aren't here for us, then you should help us. যে শহরে যেখানে থাকি না কেন সেই দেশের প্রধানমন্ত্রী, জাতিসংঘ এবং প্রত্যেকটি স্থানে আমরা তুলে ধরব। আগামীতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য বাংলাদেশ সরকারকে সজাগ থাকার আহ্বান জানান আন্দোলনকারীরা। সময় সংবাদ, কানাডা। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ফ্রান্সে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশিরা। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা পরিষদের ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে সহিংসতায় অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে দাবি জানান অংশগ্রহণকারীরা। প্যারিস থেকে লুৎফর রহমান বাবুর রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, মন্দির ভাঙচুর ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। এ সময় সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর যে নির্যাতন করেছে তার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। যারা ধর্ম অবমাননা করছে, যারা কোরআন অবমাননা করছে, আমরাও তাদের শাস্তি চাই। প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ
অংশগ্রহণকারীদের হাতে বেশ কিছু ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড ছিল। তাতে সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া সহিংস ঘটনার চিত্রের পাশাপাশি সব ধর্মের সম্প্রীতি রক্ষার কথাও উল্লেখ ছিল। বাংলাদেশ আমাদের অসাম্প্রদায়িক রাষ্ট্রের একটা রোল মডেল, আমরা এটা বিশ্বাস করি, এখনো বিশ্বাসই করতে চাই। দুর্গাপূজা আমাদের একটা আনন্দের সময়, আমরা এই দিনটিতে আনন্দ করতে গিয়ে ভাবতে পারিনি যে এরকম একটা দিন আমাদের দেখতে হবে। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সবাই একত্রিত হয়েছি একে ধিক্কার জানানোর জন্য। আর প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় যথাযথ বিচারের দাবি করেছেন বাংলাদেশ সরকারের কাছে। মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ, প্যারিস। ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর সুযোগ থাকলেও অসাধু চক্রের কারণে সেটি সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবার নেতারা। স্থানীয় সময় রোববার প্যারিসে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে মাল্টায় নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক তুলে ধরেন। প্যারিস থেকে লুৎফর রহমান বাবুর আরও একটি রিপোর্ট। মাল্টা সহ ইউরোপের বিভিন্ন দেশের শ্রমবাজার ও নিরাপদ অভিবাসন প্রসঙ্গে মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবা। অনুষ্ঠানে সংগঠনের নেতারা বলেন, বিগত দিনেও বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক দক্ষ শ্রমিক ইউরোপের বিভিন্ন দেশে প্রেরণের সুযোগ সৃষ্টি হয়েছিল, কিন্তু কিছু অসাধু চক্রের অনৈতিকতার কারণে সেই সুযোগগুলো পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। আর তাই এখন মাল্টায় যে দক্ষ শ্রমিক প্রেরণের সুযোগ সৃষ্টি হয়েছে, সেই অসাধু চক্রের কারণে কোনোভাবেই যেন তা হাত ছাড়া না হয় সেই লক্ষ্যে সবাইকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেছেন সংগঠনের নেতারা। লক্ষ লক্ষ টাকা খরচ করে এসে সবাই মাল্টার থেকে অন্য দেশে চলে যাওয়ার জন্য উদ্দেশ্যে আসেন, সেটা আপনারা করতে পারবেন না। যারা স্কিল তারাই আসবেন এবং তারা ওইখানে থাকতে হবে। এ সময় তারা উল্লেখ করেন, দালাল চক্রের খপ্পরে পড়ে মাল্টায় আসা 165 অবৈধ বাংলাদেশির মুক্তির ব্যাপারেও কাজ করছে তাদের সংগঠন। আইবা থেকে সবসময় সতর্ক করছি এবং করব যে অবৈধ পথে কোনো চক্রের মধ্যে প্রতারণায় পড়ে যেন এই বিদেশে পাড়ি দিয়ে এই জেল খাটতে না হয়। মাল্টায় দক্ষ শ্রমিক প্রেরণের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যেন কোনো অসাধু চক্রের কারণে কোনোভাবেই বিনষ্ট না হয় সেই লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবা। মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ, প্যারিস। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় দীর্ঘ 20 মাস পর মক্কার হারেম শরীফ এবং মদিনায় মসজিদে নববী থেকে সরানো হলো থার্মাল ক্যামেরা। করোনা মহামারীর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পরপরই বসানো হয় এসব থার্মাল ক্যামেরা। মুসল্লিদের শরীরের তাপমাত্রা সার্বক্ষণিক মাপার জন্য বসানো হয়েছিল মেশিনগুলো। আরিফুর রহমানের রিপোর্টের বিস্তারিত। করোনা মহামারীর শুরু থেকেই কঠোর অবস্থানে ছিল সৌদি আরব। সীমান্ত বন্ধের পাশাপাশি বিদেশিদের জন্য স্থগিত রাখা হয় ওমরা পালনও। সংক্রমণ নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হতে শুরু করেছে সবকিছু। মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে সামাজিক দূরত্ব তুলে নেওয়ার পর এবার মূল গেটগুলো থেকে সরিয়ে নেওয়া হলো থার্মাল স্ক্যানার মেশিন। মুসল্লিদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও তাপমাত্রা পর্যবেক্ষণের জন্য বসানো হয়েছিল বিশেষ প্রযুক্তি সম্পন্ন এ থার্মাল ক্যামেরা। এখন থেকে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে ঢুকতে থার্মাল ক্যামেরার তাপমাত্রা পরীক্ষা করতে হবে না। এর আগে গত সপ্তাহ থেকে সামাজিক দূরত্ব তুলে নেওয়ার পর কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করছেন মুসল্লিরা। এছাড়া উন্মুক্ত এলাকায় মাস্ক পরার বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। কাজ এবং ভাষা জানা থাকলে দেশটিতে ভালো বেতনে রয়েছে চাকরির সুযোগ, সেই সাথে আছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। দেশটির বিভিন্ন ক্ষেত্রে জায়গা করে নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। পারস্য উপসাগরের তীরবর্তী দ্বীপরাষ্ট্র বাহরাইন বিশ্ব আর্থিক স্বাধীনতা সূচকে অর্থনৈতিকভাবে মুক্ত দেশগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যে শীর্ষে আছে দেশটি। বিভিন্ন ক্ষেত্রে আরব রাষ্ট্রগুলোর মধ্যে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে বাহরাইন। দেশটিতে ভালো কাজের যেমন সুযোগ আছে, ঠিক তেমনি বসবাসের ক্ষেত্রে নেই কোনো বাড়তি জটিলতা। যাদের কাজ জানা আছে তাদের জন্য কোনো সমস্যা নেই, যারা কাজ জানে না তাদের সমস্যা আছে। না ধরা যাইতেছে দেখেন ভাষা জানে না, ইংলিশ, আরবি, হিন্দি এগুলো জানতে হবে। যদি এই ভাষাগুলো জানা থাকে
তো কোনো অসুবিধা হচ্ছে না। বাহরাইনে ব্যবসা বাণিজ্য সহ নানা ক্ষেত্রে জড়িত আছেন প্রবাসী বাংলাদেশিরা। ব্যবসার পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিয়ে দেশটির সরকারের ভূয়সী প্রশংসা করেন তারা। অনেক সময় অনেক টাকা পয়সা আমার সাথে থাকে, অনেক সময় অনেক সামান্য লেনদেন করি, টাকা পয়সার লেনদেন করি। তবে আমি এই বাহরাইনে কোনো ধরনের এইটা নিয়ে কোনো ধরনের ভুক্তভোগী হয় নাই। মার্চের দিকে আসছি, আমি ফার্স্ট আসছিলাম ট্যুরিস্টে আসার পরে আমার পরে ফ্যামিলি ভিসা হয় এখানে। দেশটিতে কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি অবলীলায় কাজ করছেন নারীরা। কর্মক্ষেত্র এবং চলাফেরায় পর্যাপ্ত স্বাধীনতা রয়েছে বলে জানান তারা। অন্য অন্য একটা কান্ট্রিতে আছে যে সবসময় তারা বলে যে মেয়েদের জন্য, গার্লসদের জন্য লাইক মিন্স আমরা বাইরে যেতে পারি না, কোনো প্রবলেম হবে, বাট বাহরাইন অনেক একটা সেফ কান্ট্রি। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় 2 লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। সময় সংবাদ, বাহরাইন। ব্যাপক আনন্দ ও ধর্মীয় নানা কর্মসূচির মধ্য দিয়ে জার্মানিতে বৌদ্ধ সম্প্রদায়ের শুভ কঠিন চিবরদান অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানী বার্লিনের সবচেয়ে পুরনো বৌদ্ধবিহারে দানোত্তমে এই উৎসব উদযাপনের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। প্রতি বছরের মতো এবারও জার্মানির বার্লিনে উদযাপন হলো বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় আনন্দমুখর উৎসব দানোত্তম শুভ কঠিন চিবরদান। রোববার রাজধানী বার্লিনের ফ্রোনাওয়ে স্থানীয় জার্মান পাউল ঢালকে প্রতিষ্ঠিত বার্লিনের সবচেয়ে পুরনো বৌদ্ধ বিহার ডাস বুদ্ধিস্টিসে হাউসে এই কঠিন চিবরদান অনুষ্ঠিত হয়। এদিন মঙ্গল শোভাযাত্রা সহ ধর্মীয় নানা আচার আচরণের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এই পৃথিবীতে মানুষে মানুষে আজ হানাহানি, লোভ আর হিংসায় মত্ত। মানুষের অনিয়ন্ত্রিত জীবন আচরণের কারণে দুঃখের অন্ত নেই। যাবতীয় সমস্ত দুঃখ থেকে মুক্তি পেতে হলে দানশীল ভাবনার কোনো বিকল্প নেই। রোববার বিকেলে জগতের কল্যাণে ছিল পরম করুণাময় গৌতম বুদ্ধের অহিংস ধর্ম নিয়ে আলোচনা সভা, প্রদীপ প্রজ্বলন ও সমবেত প্রার্থনা। আর এমন ঐতিহ্যবাহী উৎসবে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগ দিতে পেরে খুশি স্থানীয় জার্মান বৌদ্ধরাও। দেখুন, প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য দেশের সবার সাথে শুভ কঠিন চিবরদানে আসতে পেরে খুবই ভালো লাগছে। বৌদ্ধদের এই সংস্কৃতি এক কথায় অসাধারণ। সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীরা শুভ কঠিন চিবরদান উৎসবের দিনটির জন্য অপেক্ষায় থাকেন দিনের পর দিন। বৌদ্ধ ধর্মমতে পবিত্র প্রবারণা বা আশ্বিনী পূর্ণিমার পরদিন থেকেই বিশ্বের প্রায় সবগুলো বৌদ্ধ বিহারে কঠিন চিবরদান উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। বার্লিনের এই কঠিন চিবরদানে আসা বৌদ্ধ উপাসক উপাসিকারা মনে করছেন একটি শান্তিপূর্ণ পৃথিবী গড়তে হলে 2500 বছর আগের সম্যক সম্বুদ্ধ যে অমীয় বাণী প্রচার করেছিলেন তার কোনো বিকল্প নেই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বেগম জিয়ার টিউমার ধরা পড়েছে, করা হয়েছে বায়োপসি, জানালেন চিকিৎসক। শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান মির্জা ফখরুলের, ক্ষোভ ঝাড়লেন গণমাধ্যমের ওপর। এবং মানবতা বিরোধী অপরাধে জামায়াতের বিরুদ্ধে তদন্ত শেষ হলেও রিপোর্ট পড়ে আছে 7 বছর ধরে। আইনি বাধা না থাকলেও শাস্তির বিষয় নিয়ে অনিশ্চয়তা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।